আমি আপনাকে জানি না মানে আপনি অজ্ঞাত কুলশীল তা নয়। আপনি কি জানেন আমি নন ম্যাট্রিক, আমি স্কুলে ফাইনাল পরীক্ষা পাস করিনি। আমি জানি কারণ আমি জীবনে বেশিরভাগ কবিতাই লিখেছি হাঁটতে হাঁটতে। এই ভয়টা নিয়ে আমি বাঁচবো, মানুষ আর কত ভয় করবে আদি পাউস। এটা কবিতা লিখলাম, জগতে কেউ কিচ্ছু জানে না, কিন্তু আমার মন একটা আনন্দে ভরে উঠল। এই যে আমার ভেতরে এটা হলো, এটা আকাশ বোঝে। আমাদের জীবন তো কতগুলো আকস্মিকের খেলা মাত্র। তো এই আকস্মিকের খেলাই হচ্ছে কবিতা। অনেকবার ভাবলাম যে আদর্শ ভূমিকা কি হতে পারে, তারপর একটু নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম। কারণ ক্লাস 12-এর আমি, ক্লাস 10-এর আমি যার কবিতা পড়ে বড় হয়েছে, সেই মানুষটা, কার্যত সেই শিক্ষক আজকে আমার সঙ্গে, আমার আপনার প্রত্যেকের প্রিয় জয় গোস্বামী আজকে সিরিয়াসলি বলছিতে। নমস্কার স্যার। আমি কতটা নার্ভাস লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রবীন্দ্রনাথের একটা নাটকে সংলাপ ছিল, আমি কি ভীষণ এত। আমাদের কাছে তো বিরাট এত, শুধু ভীষণ এত নয়। আপনি লেখালেখি থেকে অবসর নিয়ে নিয়েছেন, সাক্ষাৎকার এখন দেন না বললেই চলে। আমি এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য বহুদিন ধরে পিছনে পড়েছিলাম, এই বাংলা একটা শব্দের মতো ছিনে জোঁকের মতো পড়েছিলাম, এবং ফাইনালি উনি সময় দিয়েছেন। জয় গোস্বামীর সাক্ষাৎকার নেওয়ার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে অনেক কিছু লিখেছেন, বহু ইন্টারভিউ নেওয়া হয়েছে, জীবনের অনেক কথা বলা হয়েছে। আজকে আসার সময় মাথার মধ্যে কি চলছিল আগে সেটা জেনে নিই আগে শুরুতেই, যে এত ইন্টারভিউ দিয়েছি, তো কয়েকটা চেনাগতের প্রশ্ন আসবে, এবং একজন অজ্ঞাত কুলশীল প্রশ্নকর্তা সেই কিছু চেনা প্রশ্ন করবে, আমার জীবনের চেনা চ্যাপ্টারগুলো থেকে আসবে, নাকি নতুন কিছু আসবে বলে ভেবেছেন? দেখুন, আপনি অজ্ঞাত কুলশীল নন। আমি আপনাকে জানি না মানে আপনি অজ্ঞাত কুলশীল তা নয়। আর দ্বিতীয় হলো যে যিনি আমাকে প্রশ্ন করুন না কেন, তার প্রশ্নের উত্তর তিনি ঘটনাচক্রে আমার থেকে 20 বছর 25 বছর পরে জন্মালেও তার উত্তর আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে দেওয়ার চেষ্টা করি। জয় গোস্বামীর সঙ্গে আমি যতবার কথা বলেছি এর আগে, ততবার আমার মনে হয়েছে কবিতা শেখার তো নিশ্চয়ই একটা জায়গা আছে, তার আগে বোধহয় বিনয় শিখতে হবে। আমি তো পুরনো মানুষ, আমার 70 বছর পূর্ণ হয়ে গেছে। এখন আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আমি তখনকার যে সেই মূল্যবোধ, সেটা আমার ভেতরে এখন আছে। মানে তখন বড়দের দেখলে, এবং আমার এখন মনে হয় যে ছোটদের কাছেও শেখার অনেক কিছু আছে। আমার মেয়ের বন্ধুরা এখন অনেকে আমার বন্ধু, তাদের কাছ থেকে আমি, এবং এখন যে ছোট যারা আমার থেকে বয়সে ছোট, যারা শিল্পচর্চা করেন, বিভিন্ন শিল্পচর্চা করেন, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, যেগুলো আবার না জানা জিনিস, সেগুলো শিখি। আজকে শুরুতে আমি চাই জয় গোস্বামী একটা ছোট্ট মাস্টার ক্লাস নিন। এখন মাস্টার ক্লাস এই টার্মটা খুব জনপ্রিয়। সেটা হচ্ছে যে, ধরুন আমাদের মতো যারা মফস্বলে বড় হয়েছি, যারা একটা সময় আপনার কবিতা পড়তাম এবং শেখার চেষ্টা করতাম, বুঝতাম না, এখনও যে কবিতা লেখা নিয়ে বিরাট বুঝি তাও নয়, কিছুই বুঝি না, তাদের কাছে যে মানুষটা এখন কবি হতে চাইছেন, যে মানুষটা এখন কবিতা লিখতে চাইছেন, সেই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটির কাছে সে শুরুটা কিভাবে করবে, তার জন্য যদি একটা মাস্টার ক্লাস নেন, যে কবিতার জন্য এইগুলো করতে হবে তোমাকে। আপনি কি জানেন আমি নন ম্যাট্রিক, আমি স্কুলে ফাইনাল পরীক্ষা পাস করিনি। আমি জানি। তাহলে আমার কাছে আপনি ক্লাস প্রত্যাশা করছেন কি করে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কবিতা তো একদম মনের একান্ত কথা, সে কথা ওই নিজে হাতড়ে 2-4 লাইন লেখা, এই করতে করতে 50 বছর আমার। তা যিনি লিখছেন তিনি কিভাবে লিখবেন সে পথটা তিনি নিজে ঠিক খুঁজে নেবেন। আমি তাকে একটা নির্দেশ দিলাম, আপনি এভাবে লিখবেন, আপনার ওভাবে লিখবেন, সেটা আমি জানি না। কারণ আমার নিজের পরের কবিতাটা কিভাবে লিখবো আমি, সেটা আমার নিজের ধারণা থাকে না। হঠাৎ মাথার মধ্যে দুটো একটা লাইন এসে যায়, তারপর সেই লাইনগুলো মনে মনে বড় হতে থাকে,
তারপরে একটা সময় কাগজ নিয়ে আমি কাগজ কলম নিয়ে বসে যাই। যখন ধরুন একটা কবিতার পঞ্চম লাইনে কি সপ্তম লাইনে রয়েছি, তখন আমি জানি না এই কবিতাটা 16 লাইনে শেষ হবে নাকি 28 লাইনে নাকি 43 লাইনে। মানে একটা কবিতা লিখতে লিখতে তার মধ্যে থাকা অবস্থায় যখন আমি বুঝতে পারি না যে এই লেখাটা কতটা যাবে, তখন আমি অন্য একজনের মনের ভেতরে ঢুকে তার কি লেখা উচিত কী করে বলি বলুন তো। কারণ আমি তো নিজেই বুঝতে পারি না একটা লেখা লিখতে গেলে লেখাটা কখন শেষ হবে, বা কোন পর্যায়ে গেলে আমি মনে করব যে লেখাটা সম্পূর্ণ হলো, আচ্ছা আমি গন্তব্যে পৌঁছেছি। এটা ধরতে পারি না এখনও, এতদিন পরেও। তা আমি প্রথম কবিতা লিখতে চেষ্টা করা আরম্ভ করি 13 বছর বয়সে। তারপরে দেখতে গেলে এটা 267 সাল জানুয়ারি মাস, এটা হচ্ছে 2024 ডিসেম্বর মাস। 57 বছর হয়ে গেছে, এখনও আমি এই জিনিসটার সুলুক সন্ধান দেখতে পাই না। তাহলে আমি কী করে আরেকজনকে বলবো, তার মনের ভেতরে ঢুকে তার কি করা উচিত তা কী করে বলবো? আমার কাছে তো কোনো সিলেবাস ছিল না। আমি প্রশ্নটাকে একটু রিফ্রেম করার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরুন আপনি ক্রিকেট অত্যন্ত ভালোবাসেন, আপনি সেহবাগকে আপার কাট শেখাতে আমি বলছি না, আমি বলছি যে আপার কাট মারার জন্য জিমে যে যেতে হবে, আপার কাট মারার জন্য সকালে যে উঠতে হবে, সেই অধ্যবসায়টুকু তো বলতে পারেন। কবির জন্য জীবনে কি অধ্যবসায় লাগে? এক একজনের এক একটা লাগে। মানে সবার যে এক রকম পদ্ধতিতে সবাই লিখবেন তা নয়। যেন আমি জীবনের বেশিরভাগ কবিতাই লিখেছি হাঁটতে হাঁটতে, ট্রামে যেতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, বাড়িতে এসে কাগজ কলম নিয়ে সেটাকে লিপিবদ্ধ করেছি। এমন অনেক হতে পারেন যে তারা টেবিলে বসে লেখেন। গদ্য অবশ্য সবসময় টেবিলে বসে লিখেছি, কিন্তু কবিতা যখনই লিখেছি বেশিরভাগ সময়টাই আমার হয়েছে আমি কোনো গতির মধ্যে আছি। হয় হাঁটার গতি নয়, বাসের গতি নয়, ট্রেনের গতি নয়, মেট্রোর গতি, মানে আমি একটা গতির মধ্যে আছি, এরকম একটা সময় লেখা এসেছে। আরেকজনের সেটা না হতে পারে, আবার ঘটনাচক্রে মিলেও যেতে পারে। তো এই সবটা না চান্সের ব্যাপার। তার মনে কি আছে, যেমন ধরুন আপনি যে, যেমন আমি রবীন্দ্রনাথের একটা গানের কথা বলি আপনাকে। গানটা আমি ধরুন আমার তো 70 বছর পূর্ণ হয়ে গেল, আমি গানটা 5-6 বছর বয়স থেকে শুনছি, আমার বাবার মুখে শুনতাম। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধে ভরে তন্দ্রাহারা। এটা তো গানটা প্রথম লাইন। তারপর কি দেখলাম যে এটা খুব চেনা গান আমাদের। রবীন্দ্রনাথকে আমরা সকলেই বলি যে তার কবিতা খুব বেশি সহজ, তার কবিতা খুব বেশি বোঝা যায়, এখন আধুনিক কবিতা বোঝা যায় না। দেখুন রবীন্দ্রনাথ কীরকমভাবে সংকেত লুকিয়ে রাখতেন। আমরা একটা নদী দেখতে পাচ্ছি বয়ে যাচ্ছে, তার পাশে একটা চাঁপা গাছ দাঁড়িয়ে, সে স্তব্ধ, সে বলেই দিচ্ছে। এবং তন্দ্রাহারা মানে তন্দ্রা আমাদের কখন আসে? রাত্রে। তা সে জেগে আছে, আর তার সামনে দিয়ে একটা পাগলপাড়া নদী বয়ে চলেছে। এবার গানটা যদি প্রথম অন্তরাটায় আসি তাহলে দেখব, আমি সদাই অচল থাকি। আচ্ছা, এর মধ্যে কি নতুনত্ব আছে? রবীন্দ্রনাথ এত বড় কবি, তিনি আমি সদাই অচল থাকি, এটা একটা গাছ সম্পর্কে বলছেন, চাঁপা গাছ, চাঁপার গাছ যে নদীর পাশে দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে বলছেন আমি সদাই অচল থাকি। এটার মধ্যে কি নতুনত্ব আছে? গাছ যে অচল এই কথা আমরা কে না জানি। তার পরের লাইনটা হচ্ছে গভীর চলা গোপন রাখি,
আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। আচ্ছা, এইবার আমরা প্রথমে তন্দ্রাহারা পেয়েছি, তাতে আমরা রাত্রির অনুষঙ্গ একটা পেয়ে গেছি। তারপর দেখলাম আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। সমস্ত আকাশের তারা জগৎটা ফুটে উঠল। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কত বড় সংকেত উনি গোপন রাখছেন, মানে রেখে দিচ্ছেন। বাংলা কবিতার দুটো ধরন আছে, একটা হচ্ছে বিবরণধর্মী কবিতা, যেমন ধরুন বিবরণধর্মী কবিতা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ধরুন লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, বা এখন বিবরণধর্মী কবিতা সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আবার এক ধরনের কবিতা আছে যেগুলো হচ্ছে সংকেতধর্মী, সংকেত দেয়, যেমন দেবতার গ্রাস যদি রবীন্দ্রনাথের ধরেন, তাহলে দেখবেন সেটা বিবরণধর্মী। আবার যদি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি, মেলেনি উত্তর, এটা হচ্ছে সংকেতধর্মী কবিতা। শঙ্খ ঘোষ লিখছেন জল কি তোমার কোনো ব্যথা বোঝে, তবে কেন, তবে কেন, জলে কেন যাবে তুমি নিবিড়ের সজলতা ছেড়ে, জল কি তোমার বুকে ব্যথা দেয়, তবে কেন, তবে কেন, কেন ছেড়ে যেতে চাও দিনের রাতের জলভার। এটা সংকেতধর্মী কবিতা। আবার সেই শঙ্খ ঘোষ অন্য কবিতা লিখছেন পুলিশ কখনো কোনো অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ। এটা হলো বিবরণধর্মী কবিতা। এরকম কবি আছেন যিনি একই সঙ্গে বিবরণধর্মী কবিতাও লিখেছেন জীবনের একটা সময়, আবার একই সঙ্গে সংকেতধর্মী কবিতাও লিখেছেন। তো রবীন্দ্রনাথ কত বড় সংকেতধর্মী কবি, এটা আমি বলছি যে গভীর চলা গোপন রাখি। তো গভীর চলা কে গোপন রাখে? আপনাদের এখানে এই যে ছেলে মেয়েদের সঙ্গে কথা হচ্ছিল, আপনার সঙ্গেও কথা হলো, শুনলাম যে আপনারা প্রত্যেকেই লেখারতে নিয়োজিত, আপনাদের অনেক কাজ সত্ত্বেও। তো আপনি একটা কথা বলুন তো নীলাঞ্জন আমার সামনে, সেটা হচ্ছে আপনি কোনো একটা কাজ করছেন বা অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন বা কিছুতে, ঠিক সেই সময় আপনার মনের ভেতরে হানা দিল দুটো লাইন, অথবা আপনি একটু বেরিয়ে করিডোরটায় গেলেন, ওখান থেকে বেরিয়ে ঘরের মধ্যে আস্তে আস্তে মিটিংয়ে ফিরতে ফিরতে আপনার মনের ভেতর দুটো লাইন এলো। আপনি কিন্তু সব কাজ করছেন, সব কাজ যা যা করবার সেগুলো করছেন, লোকের সঙ্গে কথা বলছেন, তো আপনার মনের মধ্যে একটা দ্বিতীয় স্রোত চলছে, একটা সেকেন্ড ওয়েভ স্ট্রিম চলছে। সে আপনি কবিতাটাকে বাঁচিয়ে রাখছেন ভেতরে ভেতরে। তারপর বাড়িতে গিয়ে যখন সময় পাবেন বা অফিসের ডেস্কে যখন সময় পাবেন, ওই লাইনগুলো আপনি নোট ডাউন করে রাখলেন। তার মানে আপনার গভীর চলাটা আপনি গোপন রাখছেন, কাউকে বলছেন না যে আমার ভেতরে একটা কবিতা আসছে। এটা একটা কবির কথা, এটা রবীন্দ্রনাথের নিজের কথা। একজন কবি এই জিনিসটা বলছেন যে আমি সদাই অচল থাকি। তুমি আমাকে দেখে ভাবছো আমি অচল আছি, আমি গাছ, কিন্তু আমার গভীর চলা আমি গোপন রাখি। গাছ কী করে চলবে সেটা সবাই জানে, কিন্তু এইখানেই এটা কবিত্বে রূপান্তরিত, কবি হয়ে গেল। এটাই গাছ হচ্ছে কবির সত্তাটা, যে আমার গভীর চলা আমি গোপন রাখি। আর কে বোঝে আমার এই গভীর চলা? আকাশ বোঝে আনন্দ তার। এই গভীর চলা, আমি একটা কবিতা লিখলাম, জগতে কেউ কিচ্ছু জানে না, কিন্তু আমার মন একটা আনন্দে ভরে উঠল। এই যে আমার ভেতরে এটা হলো, এটা আকাশ বোঝে। আর কে বোঝে? এই রাত্রি ভরা যে নীরব তারা জগৎ, তারা বোঝে। ফলে আর ওই এবং একটা লাইন আছে না, যে আমার চলা যায় না বলা, তা ওই সেই আমি বলতে চাইছি যে ওই নদী পাগলের মতো বয়ে যাচ্ছে, কিন্তু আমি পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমারও একটা চলা আছে, কবির চলা হচ্ছে সেই রকম। তা সেইটাই আমি আপনাকে বলছি যে এই যে এত চেনা একটা গানের মধ্যে যে এত বড় একটা সংকেত, নিজের কথাটা উনি বলে দিয়েছেন, যে কবির ধর্ম কি, ওটা ওর মধ্যে দিয়ে বলা হচ্ছে।
মানে একটা অসামান্য গানকে কত রকমভাবে তাকে ডিকোড করা যায় ইংরেজিতে বলতে গেলে, বা কত রকমভাবে তার ভিতরের শব্দগুলো বোঝা যায়। আজকের এই মাস্টার ক্লাসে আমরা পেলাম, এই মাস্টার ক্লাস দিয়ে শুরু করেছিলাম ঘটনাচক্রে, এতক্ষণ ধরে সেই মাস্টার ক্লাসটাই শুনলাম এতক্ষণ ধরে। আপনি বলছিলেন যে আপনি আপনার স্কুলের শিক্ষা কমপ্লিট করেনি, আমি আগে আপনার দুটো ইন্টারভিউতেও দেখছিলাম। ইনফ্যাক্ট একটা প্রশ্ন এরকমও আপনার কাছে এসেছিল যে বাংলা সাহিত্যে আপনার অবদান কি। আপনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে বেশ কিছু দুর্দান্ত কবির সঙ্গে আমি কবিতা লেখার সুযোগ পেয়েছি, সেটাই আমার জীবনের সব থেকে বড় ব্যাপার। আমি আমার কোনো বাংলা সাহিত্য তাদের সহযাত্রী হিসেবে আছে, আমি আমার লেখা ছাপা হয়েছে। আমি যা লিখেছি সেগুলো ছাপার মতো লেখা আর কি, মানে সেটা একটু প্র্যাকটিস করলেই হয়। কিভাবে প্র্যাকটিস করবে লোকজন, মানে প্র্যাকটিস করলে না, একটু মানুষ যদি একটু চর্চা করে তাহলে একটা লিপি কুশলতা জন্মে যায়। লিপি কুশলতা মানে আমি লিখে যাচ্ছি, সেই লেখাটা ছাপার মতো হচ্ছে। আজ কারণ পত্রিকাদেরও তো কবিতা শুধু কবিতা নয়, সব লেখাই তো পত্রিকাদের ছাপতে হবে। তাদের লেখা যদি তারা না ছাপে, তারা পত্রিকা বার করবে কী করে? তা ফলে সেই সুযোগে আমারও অনেক ছাপা হয়ে গেছে, অনেক লেখা ছাপা হয়ে গেছে, বই ছাপা হয়ে গেছে। প্রকাশকদের বই ছাপতে হয়, তাহলে তারা প্রকাশনা চালাবে কী করে? সবার বই ছাপে, আমার বই বেরিয়েছে। এই ঘটনাটা, এই বেশি কিছু না। এই আপনার বিনয়ের কথা, অবশ্যই বিদ্যা বিনয় দান করে আমরা আন্দাজ করতে পারি। আমাদের জীবনে ধরুন ব্যাপার খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে পুজো সংখ্যা। আমি একটা সাহিত্য পত্রিকায়, দুটি সাহিত্য পত্রিকায় আমি কাজ করেছি, তার মধ্যে একটাতে আমি কবিতা বিভাগের ভারপ্রাপ্ত ছিলাম, দীর্ঘদিন দেশ পত্রিকায় 16 বছর সেখানে কাজ করেছি। তা ধরুন আপনি অরুণ মিত্রর নাম শুনেছেন, অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রণম্য কবি। একে তো আমরা ঠিক প্রচারমুখী কবি বলবো না, একদমই না। তারপর ধরুন সিদ্ধেশ্বর সেন 40 দশকে, ইনিও খুব মানে গোপন এবং মানে আপন মনে থাকতেন, এটা আপন ভোলা মানুষ। প্রণবেন্দু দাশগুপ্তর একটা কবিতা বলি আপনাদের। কিন্তু কেমন কবিতা লিখতেন সেটা প্রকাশ্য সভায় পড়ার মতো নয়, একা একা পড়তে হয়। জন্মেছিলাম, এখনো বেঁচে আছি, এছাড়া সবই রৌদ্র, সবই তুষার। মিছিল থেকে অন্ধকারে বেরিয়ে আসে পাগল, বাগানে নীল মাছি। জন্মেছিলাম, জন্ম হয়েছিল, এখনো বেঁচে আছি। এই যে কবিতাটা, এই কবিতাটা কোন সভায় পড়া যাবে না। এইরকম কবিতা যিনি লেখেন, বা অরুণ মিত্র, সিদ্ধেশ্বর সেন, এরা তো ঠিক আমি বলতে চাইছি যে কবি সম্মেলনের কে মাতিয়ে দেবার মতো কবি নন, এই ধরনের লোক। তা আমি যখন দেশ পত্রিকায় কাজ করতাম, আমি দেখেছি পুজোর সময় পুজো সংখ্যায় তাদের কবিতা থাকবে কি না, পুজো সংখ্যায় তাদের লেখা ছাপা হবে কি না, এই জন্যে অরুণ মিত্র, সিদ্ধেশ্বর সেন আমাকে বাড়িতে ফোন করতেন, অফিসে ফোন করতেন, তোমরা কি পুজো সংখ্যার চিঠি দিয়ে দিয়েছো? এখনো তো পেলাম না। প্রণবেন্দু দাশগুপ্ত বাড়িতে চলে আসতেন, জিজ্ঞেস করতেন যে পুজো সংখ্যার চিঠি তো এখনো পাইনি। তখন আমার বয়স 4-এর কোঠায়, 40-41। আমি ভাবতাম, ঈশ্বর, আমারও কি জীবনে এইরকম একটা সময় কোনো দিন আসবে যখন আমি আমার চেয়ে অনেক পরে লিখতে আসা কোনো ভারপ্রাপ্ত সম্পাদকের কাছে কাতর হয়েই ফোন করে এটা জানতে চাইব আমার লেখা পুজোর সংখ্যায় আছে কি না। আচ্ছা, টলস্টয় কি কোনো পুজোর সংখ্যার লেখক ছিলেন? ডস্টয়েভস্কি, আচ্ছা, ভার্জিনিয়া উলফ, এদের কোনো পুজোর সংখ্যা ছিল? আমাদের পুজোর সংখ্যা আছে। আপনি যে আমায় ডেকে আজকে আমায় কথা বলছেন, কারণ আমি গত 40 বছর ধরে পুজো সংখ্যায় নিয়মিত লিখেছি। এবছরটা লিখিনি, যেহেতু ছেড়ে দিয়েছি। এই পুজো সংখ্যায় লিখে আমার একটা জনপরিচিতি হয়েছে। জনপরিচিতি সঙ্গে লেখার মানের সম্পর্ক নেই, জনপরিচিতি নানাভাবে হয়। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার একটা পরিচিতি করে দিচ্ছেন মানুষের কাছে, যে গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের ওপরে যারা ছিলেন, যারা
বড় মানে আমাদের থেকে অগ্রজ যে পূর্বসূরীরা ছিলেন, তারপর সবাই প্রায় প্রয়াত হয়েছেন। এখন যারা বেঁচে আছেন তারা হয় আমার বয়সী, নয় আমার থেকে বয়সে ছোট, নয়তো আমার থেকে 2-1 বছরের বড়, এই অবধি। তা এই যে আমার তখন এটা মনে হতো যে আমারও কি একদিন এরকম একটা হাঙ্গার হবে যে আমি বুদ্ধ হয়ে গেছি, আমাকে কি ডাকবে পুজোর সংখ্যা, এই ভয়টা নিয়ে আমি বাঁচবো। মানুষ আর কত ভয় করবে অদিপাউস? মানুষের জীবন শুধু কতগুলো আকস্মিকের খেলা মাত্র। আর আমাদের ভবিষ্যৎ, আমাদের অজানা কি আমাদের ভবিষ্যৎ। ইয়োকাস্তে এই কথাটা অদিপাউসকে বলছে। এটা শম্ভু মিত্র অনুদিত রাজা অদিপাউস নাটকে পাওয়া যায়। নাটকটা আমি 3 বার দেখেছি। তা ওখানে একটা জায়গায় অদিপাউস বলেন, আমার ভয় করছে রানী, আমার ভয় করছে। তখন ইয়োকাস্তে বলেন, ইয়োকাস্তে তো অনেক অভিজ্ঞ, মানে উনি তো অদিপাউসের মা আসলে। বলেন, ভয়? মানুষ আর কত ভয় করবে অদিপাউস? আমাদের জীবন তো কতগুলো আকস্মিকের খেলা মাত্র। তা এই আকস্মিকের খেলাই হচ্ছে কবিতা। হঠাৎ একটা লাইন চলে এলো আপনার ভেতরে, আকস্মিকের খেলা। আপনি জানেন না লাইনটা, মানে আপনি যদি উপন্যাস লেখেন বা আপনি যদি গল্প লেখেন, আপনি প্ল্যান করে রেখেছেন যে আমি গল্পটাকে এইভাবে নিয়ে যাব। এই সকালে 10টার সময় আপনি যখন লিখছেন, বিকেল 5টা নাগাদ আপনি দেখলেন যে লেখাটা এমন দিকে ঘুরে গেছে যেটা আপনার আগে পরিকল্পনায় ছিল না। আকস্মিকের খেলা। তা এই যে সোফোক্লেস, এই যে নাটকটা 525 BC-র নাটক, তো তা এতদিন পরেও যে এই নাটকটার একটা সংলাপ আমি আজই আপনার কাছে বলছি। আমার আরেকটা সংলাপের কথা মনে পড়ে। সে নাটক কোনদিন বঙ্গ রঙ্গমঞ্চে মানে অভিনীত হয়নি এবং অনুদিতও হয়নি বাংলায়, আমার যতদূর ধারণা। সেখানে একটা চরিত্র আছে ইউমেনেডাইস বলে, নাটকটার নামও ইউমেনেডাইস। আমি 77 সালে এই নাটকটা পড়ি। তারপরে আমি অনেকবার হাসপাতালে গেছি এবং আমার ব্যক্তিগত জীবনে আমি অনেকবার অপমানিত হয়েছি। যতবার আমি হাসপাতালে গেছি, এই 2021-22 আমার 67 এবং 68 বছর বয়সে আমি পরপর 2বার কোভিড হলো আমার, 2বার আমার হাসপাতালে যেতে হলো। খুব যন্ত্রণাদায়ক চিকিৎসা সহ্য করলাম, অনেকবার করেছি। তারপরে মনে পড়েছে এই একটা লাইন ইউমেনেডাইসের, হিয়ার মি ও ব্রুডিং নাইট, মাই মাদার ফ্রম হুজ উম আই কেম ফর পানিশমেন্ট। আমি শাস্তি নেওয়ার জন্যে আমার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। যখন 77 সালে পড়েছিলাম, তখন এই লাইনটা আমার মনে ছিল। লাইনটার গঠনের সৌন্দর্য এবং তার প্রেশার, মানে তার ভেতরে যে আবেগের প্রেশার রয়েছে, চাপ রয়েছে, তার জন্যে। তার পরবর্তী 47 বছর ধরে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি যে এই লাইনটা কত সত্য। আমি কি কখনো বলতে পারবো এই লাইনটা যিনি লিখেছিলেন স্কাইলাস, তার সঙ্গে আমি কোথাও বসে 1 কাপ কফি খেয়েছি, কি তার সঙ্গে আমি মুগিয়াগে গল্প করেছি, কি তার সঙ্গে আমি খালাসি টলায় গিয়ে মদ্যপান করেছি? বলতে পারবো না, কারণ 458 BC-তে লেখা হয়েছিল এবং অভিনীত হয়েছিল, খ্রিস্টপূর্ব 458। তাহলে আমার সঙ্গে তো লেখকের সম্পর্ক কি? তার লিখিত শব্দের মধ্যে দিয়ে পুরুষ এবং নারীর মিলনে সন্তান জন্ম নেয়। পুরুষ নারীকে বীজ দেয়, নারী তার বীজ দ্বারা সন্তান ধারণ করে এবং তার সন্তানকে জন্ম দেয়। কিন্তু একটা বয়সের সঙ্গে সঙ্গে অথবা তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের বীজ দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যায়। কিন্তু যিনি স্কাইলাসের মতন একজন লেখক, যিনি রবীন্দ্রনাথের মতো একজন লেখক, শেক্সপিয়ারের মতন একজন লেখক, কি ধরুন রেমব্রান্টের মতো শিল্পী, ভ্যান গকের মতো শিল্পী, পল ক্লির মতো শিল্পী, এরা
এদের শরীর বিনষ্ট হয়ে যাওয়ার পরেও, মৃত্যুর 500 বছর পরেও আরেকজনের মধ্যে যে বীজ দিতে পারেন, সেটা কিসের বীজ? চিন্তা বীজ। তার দ্বারা তার পরবর্তী লেখকের, পরবর্তী চিত্রকরের, পরবর্তী নাট্যকারের নতুন নাটক, নতুন কবিতা, নতুন উপন্যাস, নতুন চিত্রকলা জন্ম নিতে পারে। অর্থাৎ তিনি তার বীজটা দিতে পারেন তার শরীর বিনষ্ট হয়ে যাওয়ার 500 বছর পরেও। আসলে এই চিন্তার বীজ মানুষ থেকে মানুষে বয়ে চলে যায়, কিন্তু কিছু কিছু ভাবনা আকস্মিকে আসে। এই আকস্মিকে আসা ভাবনাগুলো রয়ে যায় অমর হয়ে। যে অমরত্ব জয় গোস্বামী ইতিমধ্যেই পেয়ে গেছেন। বাংলা সাহিত্যে তার অমরত্ব থাকবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। সেটা কোনো আকস্মিক ঘটনা নয়, সেটার পিছনে একটা দীর্ঘ সাধনা রয়েছে, কবিতা বা বাংলা ভাষার সাধনা রয়েছে। আজকে আড্ডাটা এ পর্যন্তই। পরের দিন আবার জয় গোস্বামীর সঙ্গে কথা হবে। কোথাও যাবেন না। আমাদের এই আড্ডাটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, এবং আপনার মনের যে আবেগ সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমরা দেখতে চাই। আজ এ পর্যন্তই। পরের দিন আবার কথা হবে জয় গোস্বামীর সঙ্গে। আমি যেরকম জীবন কাটিয়েছিলাম, স্কুল থেকে পালিয়ে যেতাম, পালিয়ে গিয়ে রাস্তাঘাটে ঘুরতাম, নদী পেরিয়ে ওপারে চলে যেতাম, এই জীবনটা এখন নেই কোথাও। এখনকার দিনের কবিরা অবশ্য বলেন যে অবচেতনের তেমন কোনো প্রয়োজন নেই। আজকের দিনে যে কবিরা এসেছেন তারা এটা বলেন। আমি দেখেছি আমার কবিতা জেগে ওঠে, মানে আমার ভিতরে লেখা জেগে ওঠে তো একদম আমার অজানা থেকে জেগে ওঠে। ব্যাট ধরা বা বল করা, এটার জন্য যে শারীরিক সামর্থ্য দরকার সেটা আমার নেই। তখন ভৃগুদা আমাকে বললেন, তুমি মাঠের বাইরে দাঁড়িয়ে থাকবে, যে বলগুলো প্র্যাকটিসের পর, মানে প্র্যাকটিস সময় যে বলগুলো মাঠের বাইরে যাবে, সেই বলগুলো কুড়িয়ে ফেরত দেবে। তা আমিও ওই কাজই করতাম।